বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। এই উদ্দীপকের মধ্যে প্রথম পাত্রের মধ্যে দেওয়া আছে 200 ml এত মোলার সিলভার নাইট্রেট এবং আরেকটি পাত্রে দেওয়া আছে 100 মিলিলিটার এত মোলার সোডিয়াম সালফাইড। এই দুইটা দ্রবণ পাত্র দেওয়া আছে। এই পাত্রের প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে প্রথম পাত্রে সিলভার নাইট্রেটের মোল সংখ্যা হিসাব করো। আর দ্বিতীয় প্রশ্নটা দেওয়া আছে দ্রবণ দুটিকে একত্রিত করলে অদক্ষের সৃষ্টি হবে কি না সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। এখানে কিন্তু এই সিলভার সালফাইডের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এই এটাতে যে অদক্ষের সৃষ্টি হবে কি হবে না এটা আমাদের দেখাতে হবে 2 নম্বর প্রশ্নে। তাহলে আমরা প্রথমে আগে প্রথম 1 নম্বর প্রশ্নটা সলভ করি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম পাত্রে সিলভার নাইট্রেটের মোল সংখ্যা হিসাব করো। তাহলে এই পাত্রের মধ্যে সিলভার নাইট্রেটের মোল সংখ্যা কিভাবে হিসাব করব? তাহলে প্রথম প্রশ্নের জন্য আমাদের অ্যানসারটা এইভাবে করতে হবে যে আমরা দেখি কি কি আছে সেটা উপস্থাপন করি। যে আমরা অ্যানসার করার ক্ষেত্রে ডান দিকে একটু টান দিলাম। প্রথম প্রশ্ন আমাদের 1 নম্বর প্রশ্ন সমাধান করতেছি আমি। 1 নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে প্রথমে এই 200 মিলিলিটার অর্থাৎ এর আয়তন দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখি দিই এখানে কি কি দেওয়া আছে। এখানে আয়তন V সমান 200 ml এটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এটা মোলারিটি অর্থাৎ ঘনমাত্রা, যেটাকে S দ্বারা প্রকাশ করা হয়। S এর মানটা হচ্ছে 1.3 × 10⁻³ মোলার, এটা দেওয়া আছে। তারপরে আর কি দেওয়া আছে, এটা হচ্ছে মোলারিটি অর্থাৎ আণবিক ভর m এর মান, যেটা সিলভার নাইট্রেটের আণবিক ভরটা আমাদের বের করতে হবে। সিলভার নাইট্রেট এর আণবিক ভর যদি বের করি তা সিলভারের হচ্ছে 108 যোগ সোডিয়াম নাইট্রেটের হচ্ছে নাইট্রোজেনের 14 আর অক্সিজেনের হচ্ছে 16 × 3। আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নেব। ক্যালকুলেটরের সহায়তায় আমরা একটু বের করে দেখি যে এর আণবিক ভরটা কত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 108 প্লাস 14 প্লাস 3 × 48 যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 170। 48 14 আমি আরেকবার রিপিট করি যে 108 প্লাস 14 প্লাস 48, হ্যাঁ ঠিকই আছে, এটা হচ্ছে 170। এটা হচ্ছে আণবিক ভর। তারপরে আমাদের বের করতে হবে কি এর মোল সংখ্যা হিসাব করতে হবে। মোল সংখ্যা বের করার আগে আমরা এর ভরটা ডাব্লিউর মানটা বের করি। তাহলে ডাব্লিউ সমান ভর দেই, ভর দিয়ে আমরা বের করি প্রথম সূত্র। তাহলে আমরা লিখবো আমরা জানি আমাদের জানা আছে সেটা হচ্ছে ডাব্লিউর মান বের করতে হয় SVM ডিভাইডেড বাই 1000। ডাব্লিউ সমান SVM ডিভাইডেড বাই 1000 এই সূত্র দ্বারা। তাহলে S এর মানটা আমরা বসাই 1.3 × 10⁻³ গুণন V এর মানটা হচ্ছে 200 মিলিলিটার আছে তাই 200 গুণন M এর মানটা আমরা বের করলাম 170 হলো 170 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা করলে আমাদের W অর্থাৎ গ্রাম ভরটা বের হয়ে যাবে। আমরা হিসাব করি যে 170 গুণন 200 গুণ 1.3 × 10⁻³ ভাগ 1000 সমান আমাদের এই মানটা বের হলো। এটা হচ্ছে 0.0442 এত গ্রাম এর ওজনটা বের হলো। এরপরে আমরা আবার সূত্র লিখবো, আর মোল সংখ্যা যেহেতু লিখতে হবে তখন আমরা বের করব আবার n সমান W/m। তাহলে W এর মানটা আমরা এটা বের করছি, এটা ব্যবহার করব।
তাহলে 0.0442 ডিভাইডেড বাই এর আণবিক ভরটা হচ্ছে কত? এই 170 পেলাম, 170। তাহলে এটাকে ভাগ দিব আমরা 170 দিয়ে, 170। তাহলে এর উত্তরটা হলো, আর যে মোল সংখ্যাটা বের হলো সেটা আমি এখানে লিখতেছি 2.6 ইন্টু 10 এর পাওয়ার -4। এটা হলো এর মোল সংখ্যা 2.6 ইন্টু 10 এর পাওয়ার -4। এটা আমাদের 1 নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল। যে প্রথম প্রশ্নটা ছিল যে প্রথম পাত্রে সিলভার নাইট্রেটের মোল সংখ্যা হিসাব করো। প্রথম পাত্রে সিলভার নাইট্রেটের মোল সংখ্যা হচ্ছে 2.6 ইন্টু 10 এর পাওয়ার -4 মোল। এটাই হচ্ছে তার মোল সংখ্যা। এখন আমরা আসি দ্বিতীয় প্রশ্নে। তাহলে এগুলো আমি একটু মুছে দিই। দ্বিতীয় প্রশ্নে আসছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দ্রবণ দুটিকে একত্রিত করলে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। এই দ্রবণ দুটিকে একত্রিত করলে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। এই ক্ষেত্রে আমাদের কাজটা করতে হবে যে এই দুটোর মধ্যে বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করে কি দ্রবণ তৈরি হচ্ছে, অদক্ষেপ কার সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখি। তাহলে আমরা প্রথমে দেখব যে সংশ্লিষ্ট বিক্রিয়া। এটা আমাদের 2 নম্বর প্রশ্ন সলভ করতেছি আমরা। সংশ্লিষ্ট বিক্রিয়া, বিক্রিয়াটা আমরা লিখব এভাবে যে সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে সোডিয়াম সালফাইডের সঙ্গে, উৎপন্ন হবে সিলভার সালফাইড আর সোডিয়াম নাইট্রেট। এখানে যেহেতু সোডিয়াম 2 আছে, এখানে আমরা দেবো 2, তাহলে সিলভার এখানে আমরা 2 দিয়ে দেবো, তাহলে আমাদের সমতা মিলে যাবে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলভার সালফাইড উৎপন্ন হয়েছে। এখানে বলা আছে সিলভার সালফাইডের কিন্তু দ্রাব্যতার গুণফল অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে। এই মানটা আমরা এখন এই সিলভার সালফাইডের আয়নিক গুণফলের মান বের করব। আমরা একটা জিনিস মুখস্থ রাখবো যে আয়নিক গুণফল যদি এই দ্রাব্যতার গুণফলের চাইতে বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর আয়নিক গুণফল যদি দ্রাব্যতার গুণফলের চাইতে কম হয় তাহলে অদক্ষেপ পড়বে না। যদি দ্রাব্যতার গুণফলটা বেশি হয় তাহলে ওটা দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে, কোনো প্রকারের অদক্ষেপ পড়বে না। তাহলে আমরা যেটা করব এখানে বলছে যে অদক্ষেপ পড়বে কি না। তাহলে আমরা আয়নিক গুণফলটা বের করি। আয়নিক গুণফল বের করার পর এখানে কি উৎপন্ন হলো? সিলভার সালফাইড। এই সিলভার সালফাইড, এখানে কিন্তু সিলভার সালফাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। তাহলে আমরা সিলভার সালফাইডের আয়নিক গুণফল বের করব, আর এখানে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। এখন আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল দুটো তুলনা করে দেখব যে কোনটা বেশি হচ্ছে। যদি আয়নিক গুণফল বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি দ্রাব্যতা গুণফল বেশি থাকে তাহলে আমরা দেখব অদক্ষেপ পড়বে না। এটাই আমাদের হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা আয়নিক গুণফল বের করার জন্য এখন সিলভার সালফাইডের আয়নিক গুণফল বের করি আমরা কিভাবে আর আয়নিক গুণফল বের করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার সালফাইডের সিলভার আছে এই প্রথম পাত্রে এবং সালফাইডের সালফার আছে দ্বিতীয় পাত্রে। তাহলে প্রথম পাত্রে যেগুলো আছে সেখান থেকে আমরা সিলভার আয়নের ঘনমাত্রাটা বের করে ফেলি। তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা আমরা কিভাবে বের করবো? তাহলে আমরা এখন লিখি যে সিলভার আয়ন এর ঘনমাত্রা এটা বের করবো আমরা কোন সূত্রের দ্বারা? বের করবো আমরা V1S1 সমান V2S2। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখি যে V1 এর মান কত? V1 এর মান বলতে আমরা বুঝবো যে সিলভার যেই পাত্রে আছে সেই পাত্রে আয়তন কতখানি আছে? 200 ml। এটা লিখলাম। তারপরে আমাদের S1 বলতে আমরা লিখবো যে সিলভারের ঘনমাত্রাটা কত দেওয়া আছে? 1.3 × 10 এর পাওয়ার -3 মোলার দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন আমাদের V2 মানে কি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। V2 মানে পাত্র দুটাতে আমরা একত্রে, এখানে বলছি একত্রিত করলে, তাহলে দুটো পাত্র এক জায়গাতে করব। যেহেতু দুটো পাত্র এক জায়গাতে করব তাহলে V2 অর্থাৎ এই আয়তনের মানটা হচ্ছে এই 200 এবং এই 100 যোগ করে, তাহলে আমরা লিখি 200 + 100 যোগ করে হবে 300। এই V2 এর মানটা হবে 300 ml মিলিলিটার।
আর এস টু এর মানটাই আমাদের সিলভার আয়নের সেই আয়নের ঘনমাত্রাটা আমরা বের করবো। সিলভার আয়নের ঘনমাত্রা বের করার সাথে এই কাজ করবো। তাহলে আমরা এখান থেকে সহসায় লিখে দিতে পারি যে এস টু সমান ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভি টু। তাহলে আমরা মানটা বসাই যে ভি ওয়ান এর মান কত, ভি ওয়ান এর মান হচ্ছে 200 গুণন এস ওয়ান এর মান কত 1.3 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ভি টু এর মান কত, ভি টু এর মান হচ্ছে 300। এটা আমরা এখন ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করে দেখি যে আমরা দেখি যে 200 গুণ 1.3 ইন্টু 10⁻³ ভাগ 300 সমান অ্যান্সার যেটা বের হলো সেটা হচ্ছে 8.67 ইন্টু 10⁻⁴। এটা হচ্ছে আমাদের সিলভার আয়নের ঘনমাত্রা বের করব। এরপরে আমাদের বের করতে হবে কি এই সালফাইড আয়নটা, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই সিলভার সালফাইড যে পদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা আমরা হিসাব করব। তাহলে আমাদের সিলভারের শেষ হলো, এখন আমরা সালফাইড আয়নের ঘনমাত্রা বের করব। যেভাবে আমরা সিলভারের ঘনমাত্রা বের করলাম, আমি এগুলা মুছে দিচ্ছি, তোমরা এগুলা তুলে রাখবে, খাতায় নোট করে রাখবে। আমি আমার এই বোর্ডের জায়গা হচ্ছে না, সে কারণে আমি একটু মুছে দেই। এরপরে আমরা এখন বের করব সালফাইড। আমি এটা লিখে রাখি, এটা সিলভার আয়নের ঘনমাত্রা বের হলো, এটা আমি ডান পাশে লিখে রাখি 8.67 ইন্টু 10⁻⁴। এটা আমাদের সিলভার আয়নের ঘনমাত্রা, অর্থাৎ সিলভার আয়ন, এটা লিখে রাখলাম। ওকে, এখন আমরা করি এটা হচ্ছে কার, এখন সালফাইড আয়নের ঘনমাত্রা। তাহলে আমি লিখতেছি যে সালফাইড আয়ন এর ঘনমাত্রা। সালফাইড আয়নের ঘনমাত্রা কিভাবে লিখবো, ঠিক একই রকমের সূত্র, V1S1 সমান V2S2। এখানে আমরা লিখবো V1 কত, তখন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে সালফার আছে এখানে, সুতরাং V1 এর মান হবে এখানকার 100 ml। তারপরে আমাদের S1 এর মানটা লিখতে হবে। S1 এর মানটা কত হবে, তখন আমরা দেখবো যে এই যে এটা দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻³ মোলার সালফাইড আয়নের ঘনমাত্রা। তারপরে আমরা দেব V2টা তো আমি বললাম যে পাত্র দুটাকে একত্রিত মিশ্রিত করলে অর্থাৎ 200 এবং 100 যোগ করতে হবে, তাই 200 প্লাস 100 যোগ করে হলো যে 300 ml টা ব্যবহার করতে হবে। তারপরে আমাদের S2 এখানে কত, S2টাই হচ্ছে আমাদের সেই এখানে সালফাইড আয়ন। এটা পরিষ্কার করে লিখি, সালফাইড আয়নের ঘনমাত্রা অর্থাৎ সালফাইড আয়ন। তাহলে আমরা এখান থেকে S2 সমান আমরা লিখতে পারি V1S1 ডিভাইডেড বাই V2। আমি মানটা ব্যবহার করি যে S1 এর মান V1 এর মান 100 গুণন S1 এর মান হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই আমাদের V2 এর মানটা 300। এই মানটা যদি ব্যবহার করি, ক্যালকুলেটর ইউজ করি, আমরা ক্যালকুলেটর ইউজ করে কি পাচ্ছি দেখি, 100 গুণ 4.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 300 সমান আমরা পাচ্ছি 1.5 ইন্টু 10⁻³ এইটা। আগেরটা ছিল এইটা, আর এখন হলো এইটা। আগেরটা কি ছিল আমি একটু হিসাব করে দেখি, আগেরটা ছিল 200 গুণন 1.3 ইন্টু 10⁻³ ভাগ 300 8.67। হ্যাঁ ঠিক আছে, এটা আগেরটা সিলভার আয়নের ছিল এটা, এখন এটা বেশি সালফাইড আয়নের এটা।
তাহলে আমরা এখন আয়নিক গুণফল এই দুটো আয়ন গুণ করে দেখব। তাহলে আমি আবার মুছতেছি, জিনিসটা মুছে একটু পরিষ্কার করি, পরিষ্কার করে লিখি যে এই আয়নের এটা হচ্ছে আমাদের সিলভার সালফাইড আয়ন, এইটা হচ্ছে আমাদের সিলভার আয়ন। তাহলে আমি একটু লিখে রাখি যে পরিষ্কার করে আমার সিলভার আয়নটা হচ্ছে 8.67 ইন্টু 10⁻⁴, আর সালফাইড আয়নটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ এই দুটো আয়ন পেলাম। এখন আমাদের কাজটা করতে হবে কি, সেটা হচ্ছে এইটার মধ্যে বিক্রিয়া ভাঙাতে হবে যে সিলভার সালফাইড, এটা যদি আমরা ভাঙি, ভাঙার ফলে সিলভার আয়ন উৎপন্ন হবে আর সালফার আয়ন উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের ভাঙলাম আমরা। এখন আয়নিক গুণফল, তাহলে আমরা লিখব কে আইপি। আইপি হচ্ছে আয়নিক, পি হচ্ছে প্রোডাক্ট, আয়নিক গুণফল। আয়নিক গুণফল আমরা বের করবো। আয়নিক গুণফলটা কি হবে, তাহলে আমরা লিখব যে সিলভার আয়ন যেটা থাকবে তার উপরে দেবো স্কোয়ার আর সালফার গুণন সালফার আয়ন। এটা হচ্ছে আমাদের আয়নিক গুণফল বের করার সময়, যেহেতু এখানে ফ্যামিলি 2 আছে, মাথার উপরে 2 দিতে হবে। আর এটা তো কোনো পাওয়ার নেই, সে কারণে এটা দিতে হবে। এই ফ্যামিলি 2 থাকার কারণে এখানে কিন্তু ওদের 2 ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে আমরা সিলভার আয়নটা লিখি যে 8.67 ইন্টু 10⁻⁴, তার উপর দেবো স্কোয়ার গুণ সালফার আয়নটা, সালফাইড আয়ন, সালফার আয়ন তো না, সালফাইড আয়নটা 1.5 ইন্টু 10⁻³ এই দুটো আমরা গুণ করি। গুণ করে দেখি কি হচ্ছে। তাহলে আমরা গুণ করতেছি, ব্র্যাকেট দিলাম 8.67 ইন্টু 10⁻⁴, ব্র্যাকেট শেষ করার পর দিতে হবে স্কোয়ার গুণ তার সঙ্গে হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ এটা গুণ করলে আমাদের যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 1.127। 7টাকে আমাদের পয়েন্টের পর সংখ্যা বেশি আছে, সে কারণে 8 করে দিতে পারি 1 পয়েন্ট, কিংবা আমরা এটা এইভাবে লিখতে পারি, পয়েন্টের পর আমরা দুইটা সংখ্যা ব্যবহার করবো 1.13 ইন্টু 10⁻⁹। এই আয়নিক গুণফলের মান বের হয়েছে এটা, আর দ্রাব্যতার গুণফলের মান দেওয়া আছে কিন্তু এখানে এইটা। এই দুটো আমাদের এখন খেয়াল করে দেখতে হবে যে আয়নিক গুণফলের মান এইটা, দ্রাব্যতার গুণফলের মান এটা। তাহলে কোনটা বেশি? আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস পাওয়ারের মান বেশি দেওয়া আছে, এখানে মাইনাস পাওয়ারের মান কম দেওয়া আছে, এখানে 9 আছে আর এখানে 49 আছে। তাহলে এটা আমাদের বেশি হচ্ছে, অর্থাৎ KIP, অর্থাৎ আমাদের আয়নিক গুণফলটা বেশি। তাহলে আমরা লিখতে পারি যেহেতু KIP গ্রেটার দ্যান KSP, IP হচ্ছে আয়নিক প্রোডাক্ট, SP হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট অর্থাৎ দ্রাব্যতা গুণফল। যেহেতু IPটা বেশি এবং SPটা কম মান, সে কারণে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং দ্রবণটিতে পদক্ষেপ পড়বে। তাহলে আমাদের অ্যান্সারটা হলো এখানে দ্রবণে পদক্ষেপ পড়বে, কারণ আমরা আয়নিক গুণফলের মান বেশি পেয়েছি। তাহলে এরকম যদি কোনো সমস্যা থাকে, এই রকম সমস্যা যে এই দুটার মধ্যে কোনটা পদক্ষেপ পড়বে কিনা, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, যে এদের মধ্যে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়া লিখে যেটা আমাদের পদক্ষেপ পড়ার, আর বিশেষ করে খেয়াল করবে এখানে আমাদের সলিবিলিটি প্রোডাক্ট অর্থাৎ দ্রব্যতা গুণফল যেটা দেওয়া থাকবে সেটা আমরা আয়নিক গুণফল বের করতে। এখানে সিলভার সালফাইডের দ্রব্যতা গুণফল দেওয়া আছে, তাহলে এখানে যে বিক্রিয়ার মধ্যে সিলভার সালফাইড পাওয়া গেল, সিলভার আয়নের ঘনমাত্রা বের করবো, সালফাইড আয়নের ঘনমাত্রা বের করবো, করার পর সিলভার সালফাইড এর আয়নিক গুণফল বের করবো। আয়নিক গুণফল বের করার পর আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতার গুণফলের চাইতে বেশি হয় তাহলে পদক্ষেপ পড়বে, আর যদি দ্রাব্যতার গুণফলটা বেশি হয় তাহলে পদক্ষেপ পড়বে না। এখানে যেহেতু আমাদের আয়নিক গুণফলটা বেশি হলো পদক্ষেপ পড়বে, সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে
এই সমাধানের ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের পদক্ষেপ পড়বে। এটাই আমরা পেলাম। তাহলে এভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে। ধন্যবাদ সবাইকে।